আজকে আসার সময় আপনাদের এই উলবেড়িয়া বাজারে এই যে মৌবেশিয়া নাকি এখানে, হ্যাঁ বড়দিনের কেক বিক্রি হচ্ছে। ওরে বাপরে, সে যেন গাড়ির মধ্যে ঢুকে দেবে করছে একবার কাঁচ খুলে, দাদা নেন দাদা নেন। আর এই কাঁচ খুলেছে, ও আপনি হরিনাম করেন না? হ্যাঁ ঠিক আছে, ডিম ছাড়াটা দিচ্ছি। ডিম, এটা ডিম ডিম নেই, ডিম নেই, ডিম নেই, বিনা ডিমের কেক নিয়ে যান। দাঁড়াও, ঠেলে গুঁজে দিতে হবে নি। জগতে দুরকম জিনিস বিক্রি হয়, একটা পুশ একটা পুল। যেটা ভালো মানুষ টেনে নিয়ে যান, যেটা খারাপ ওটা গুঁজিয়ে দেওয়া। তুমি কোনটা দিচ্ছ? বলে আমি ভালোটা দেবো। যদি ভালো তো গুঁজে দিচ্ছ কি জন্য? হ্যাঁ ভালো যদি ঠেলে দিচ্ছ কি জন্য? না বলে আপনি কেক নেবেন? আমি নেবো, একটা শর্ত আছে। কি? শোনো, যেদিন থেকে আমি দেখবো খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওদের গির্জায় গিয়ে দুর্গাপুজো পুষ্পাঞ্জলি দিচ্ছে অষ্টমীর দিন, আমি সেদিন থেকে কেক খাবো। সাহেবের বড়দিন তো আমার বাবার কি? আমি কি সাহেব নাকি? হ্যাঁ আমি সাহেব নই, আমি তো বাঙালি। আমি মহাপ্রভুর জন্মদিন পালন করব, আমি পহেলা বৈশাখ পালন করব। আমি কোনোদিন আমার ধর্মকে ছেড়ে অন্য দিকে যেতে পারবো না। কেন? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রবাণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব আমায় বলেন, জানিস কৃষ্ণ, হাত কিন্তু দুটো, একটা যদি খারাপ হয়ে যায় না আরেকটা দিয়ে কাজ চালাবি। পাও দুটো, একটা পা খোড়া হয়ে গেলে আরেকটা দিয়ে কাটিয়ে দিলেই হবে। বা চোখও দুটো, একটা কানা হয়ে গেলে আরেকটা দিয়ে। এই কৃষ্ণ, এই বলুন মুখ কটাতে একটা। সাবধান, কখনো বীজ ঢুকে নিস নি যেন। আবার একবার যদি বীজ ঢুকে যায় আর কিন্তু অমৃত ঢুকাবার জায়গা নেই। তাই সাবধান করে দিলাম সবাইকে, বিষ যেন না ঢুকে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, সবকিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রেখে করবেন। এতে আপনার জীবন সুন্দর হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে মেয়েকে পড়াশুনো শেখাবেন, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। এটা যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, ছেলে মেয়েকে সবার আগে সংস্কার দেবেন। সংস্কার না দিলে আপনার বাড়ির ছেলে মেয়েরা যতই শিক্ষিত হোক, এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। সংস্কার দিতে হবে। পৃথিবীতে যত কিছু আমরা ব্যবহার করছি, ভারতবর্ষের মানুষ আমরা সবকিছু আস্তে আস্তে করে বিদেশিদের দাসত্ব হয়ে যাচ্ছি, বিদেশিদের দাস হয়ে গেছি। সব বিদেশি, বিদেশি বাড়ি, বিদেশি গাড়ি, বিদেশি পোশাক, বিদেশি খাবার, সবকিছু বিদেশি। দেশি বলতে একটা জিনিসই আছে, কি জানেন? আমাদের এই কপালের তিলকটা। এটা এখনো কোনো কোম্পানি তৈরি করেনি, এটা একমাত্র আমাদের ভারতবর্ষেই পাওয়া যায় এই তিলকটা। হয়তো কদিন পরে কোনো কোম্পানি বানিয়ে ফেলবে এই তিলকটা, বলবে এটা দে, এটা দিলে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল। যেটুকু ছিল শেষ হয়ে গেছে, আর থাকবে না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, মা তার কপালে দেশের মাটি দিয়ে বিজয় তিলক এঁকে দেয়, যুদ্ধে জয়ী হয়ে এসো। মনে রাখবেন, যে দেশের মাটিতে জন্ম নিয়েছেন, সবার আগে সেই দেশটাকে শ্রদ্ধা করবেন, দেশের মাটিকে সম্মান করবেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। রঘুনাথ দাসের বাবা যেটা রঘুনাথ দাসকে ডেকে কাছে বসিয়ে প্রশ্ন করছে, রঘুনাথ তোমার মন এত শান্ত হয়ে গেল কেন? রঘুনাথ দাস বলছে, বাবা শোনো না, আমি গৌর চরণে যাব। বাবা বুঝে নিয়েছে, দুই ভাই বুঝে নিল রঘুনাথের মনটা বড় চঞ্চল হয়ে গেছে গৌর চরণে যাওয়ার জন্য। তাই রঘুনাথ দাসকে সংসারে আটকে দিতে হবে। তাই সংসারে আটকে দেওয়ার জন্য কি করতে হবে? রঘুনাথ দাসকে একটা বিয়ে দিতে হবে। চঞ্চল মনটা সংসারে বসাবার জন্য বিয়ে দাও, আর বিয়ে দিলে রঘুনাথের মনটা সংসারে বাধা পড়ে যাবে। আস্তে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্রীর প্রয়োজন হয়, উপযুক্ত পাত্রী দরকার, নাহলে বিয়ে কি করে দেবে? সবাই মিলে চারদিকে জমিদার বাড়ির ছেলে বলে কথা, বিয়ের জন্য মেয়ে খুঁজতে লাগিয়ে দিয়েছে। বিয়ের জন্য মেয়ে খোঁজো। আস্তে যাদের বাড়িতে ভালো ছেলে আছে, লোকে বলে এখনকার দিনে নাকি ভালো মেয়ে পাওয়া যাচ্ছে। এসব বাজে কথা বাদ দাও। তোমার ছেলে ভ্যান চালায়, তুমি ভালো মেয়ে খুঁজতেছ? ছেলের যোগ্যতা তৈরি করো, কত মেয়ে লাগবে। ছেলের যোগ্যতা নাই, ও মেয়ে খুঁজছে। যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। আগে নিজেকে তৈরি করো। তুমি যদি ফুলের বাগান তৈরি করতে পারো না,
প্রজাপতির কথা ভাবতে হবে না, প্রজাপতি এমনি এসে তোমায় ধরা দেবে। আর যদি সারা জীবন প্রজাপতির পিছনে ছুটে যাও, প্রজাপতি তোমায় দেখে উড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, আগে নিজের যোগ্যতা তৈরি করবে, তারপরে বলবে। মেয়ে ভালো মেয়ে বলতে আমরা কি বুঝি? যে দেখতে অনেক সুন্দরী হবে, অনেক পড়াশুনো করেছে, ভালো রান্না করতে জানে। তারপরে ছেলের বাড়ির লোকের প্রশ্ন তো আছেই, মা হেঁটে দেখাও, চলে দেখাও, নেচে দেখাও, চুল খুলে দেখাও, লাল কাগজে নীল লিখে দেখাও। ও লিখতেছে নয় দীর্ঘিকার ল নীল লিখে দিই। হ্যাঁ, সবাই যখন লেখা টেকে দিয়ে চলে গেছে, এইবারে ছেলের বয়স্ক দাদু নাত বউকে গিয়ে বলতেছে, মা সব তো হয়ে গেল, আমার একটা কথা আছে। বলে বলুন। বলে মা একাদশী করতে জানো? বলে হোয়াট ইজ দিস? সেটা কি? ও জানেনি। আমা তুলসীতে জল দাও। বলে না না, আমি 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেই। ওই একাদশী করে না, তুলসীতে জল দেয় না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, জানেন, যে দেশেতে এলো গোড়া বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? বলো হায় রে হিন্দু হবে কি? রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে, উপযুক্ত মেয়ে কোথায় পাবো? চারদিকে খুঁজছে। রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করার জন্যে। যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার একমাত্র কন্যা ছিল, তার নাম ছিল কমলা। জমিদার মশাই দেখেই মনে পড়ে গেছে, ওই যে রেবতী এসেছে। রেবতী, তোমার একটা মেয়ে আছে না? আজ্ঞে হ্যাঁ। বিয়ের বয়স হয়েছে? আজ্ঞে হ্যাঁ। বিয়ে দেবে তো? হ্যাঁ। কালকে সকালবেলা তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই যাব। ও তো জানে না জমিদার মশাই কেন যাবে। পরের দিন সকালবেলা দুই ভাই সোনার পালকিতে করে চলে গিয়েছে রেবতীর ঘরের দরজায়। ছেঁড়া আসনটা পেতে দিয়েছে। মনে রাখবেন, বড় লোক যদি গরিবের বাড়িতে আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। কিন্তু গরিব যদি বড় লোকের বাড়িতে আত্মীয় হয়ে যায়, বড় লোক মোটেই খুশি হয় না। এসে দাঁড়িয়েছে জমিদার মশাই, দুই ভাই পালকির থেকে নেমে গিয়ে সুন্দর করে আসন পেতে দিয়েছে, বসতে দিয়েছে। আর যখনই বসতে দিয়েছে, কি হলো রেবতী, তোমার মেয়েটাকে একবার ডাকো দেখি। কেন জমিদার মশাই কোনো ছেলে দেখেছেন নাকি? দেখবেন, আমার মতো গরিব হলেই চলবে। হ্যাঁ, পৃথিবীতে দু ধরনের মানুষ সব থেকে কষ্ট পায়। কোন কোন দু ধরনের মানুষ জানেন? যারা সবাইকে সুখী করতে চায় আর যারা সবাইকে ভালো রাখতে চায়। এই দুটো মানুষের কষ্ট সব থেকে বেশি। রেবতী দাস এসে দাঁড়িয়েছে, পিছন দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে। জমিদার মশাই, এই যে আমার মেয়ে। সুন্দর করে গিয়ে প্রণাম করেছে, দেখেই তো পছন্দ হয়েছে। গরিবের মেয়ে না, একে দিয়েই তো কার্যসিদ্ধি করব। আর ওই যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে, আচ্ছা মা, তোমায় একটা কথা বলবো। কি? আমরা জমিদারের ঘরের মানুষ, তুমি তো জানো আমাদের। আগে হ্যাঁ, আমার মা তো আপনাদের বাড়িতেই কাজ করতে যায়, আমি তো জানি। আচ্ছা বলছিলাম, মামা তুমি আমাদের বাড়িতে আমাদের ছেলের বৌমা হয়ে যাবে? যেই প্রস্তাবটা দিয়েছে, মেয়েটার চোখে জল এসে গেছে। কেন বলুন তো? মানুষ জীবনে দুবার কাঁদে, এক কাঁদে অতি সুখে, আরেক কাঁদে অতি দুঃখে। আজকে দুঃখে নয়, সুখে জল এসেছে। কেন? জমিদার ঘরের ছেলে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, রঘুনাথ দাসের মতো পণ্ডিত ব্যক্তি, জ্ঞানীজন, গুণীজন। ভালো স্ত্রী পাওয়াটা যেমন স্বামীর ভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে অনেক সৌভাগ্য করতে হয়। কার্তিক ঠাকুর বাড়ির দরজায় বসিয়ে দিলে সন্তান হয় না। কার্তিক ঠাকুর দিলে ছেলে হয় নাকি? ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা জমিদার মশাইকে প্রণাম করছে, আমায় আশীর্বাদ করুন, আপনার সংসারকে যেন আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি। শোনো মা, তোমায় কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুমি কি করবে জানো? তুমি তোমার রূপ দিয়ে, তুমি যৌবন দিয়ে, তুমি তোমার মোহ দিয়ে একটা কথা সব সময় লক্ষ্য রাখবে, আমার ছেলে যেন কখনো ভগবানের মন্দিরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরলো। আপনি কি বলছেন? আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করতো, আমি ছাড়িয়ে দিতাম। আপনার ছেলে যদি কোনো নেশা করতো, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু আপনার সন্তান তো হরিভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে। গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে,
তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে মানতে পারবে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছ, একদিনকে শুনতে চাইবে, সেদিন কি হবে? তোমার গায়ে সেদিন শক্তি থাকবে না। জমিদার মশাই মেয়েটার হাত দুটো ধরে বলছে, মা তুমি কি একটু চেষ্টা করলে পারো না? তুমি তো পারো মা ভগবানকে ভুলিয়ে দিতে। আচ্ছা, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার স্বামী যে হবে সে তো গৌরচরণে চলে যাবে, আজকে রাখতে আমি পারবো না, আজ হোক কাল হোকও যাবে। আচ্ছা, তা আমার স্বামী যদি গৌরচরণে যায় আমি কি বাকি থাকবো? আমিও তো যাব। তাহলে বুদ্ধি করে এখন বিয়েতে মত দিয়ে দেবো, পরে আমার স্বামীর সঙ্গে স্বামীর চরণটা ধরে আমিও গৌরচরণে চলে যাব। চাকরিওয়ালা স্বামী পাওয়া যায়, ব্যবসায়ী স্বামী পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া বড় দায়। সারা জীবন তো রান্না করে ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সারা জীবন ভূত খাইয়েছ। যেদিনকে তোমার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না করা সফল হয়েছে। যে বাড়ির বউ দেখতে অনেক সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা লেখাপড়ায় অনেক ভালো সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে সে আদর্শ গৃহবধূ নয়। আদর্শ স্ত্রী কে জানেন? যে মেয়েটা নিজের পুরো শ্বশুর বাড়ির পরিবারের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যায়, সে হচ্ছে প্রকৃত স্ত্রী। হরি বল, হরি বল। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, জমিদার মশাই আমি 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 রাজি, আমি রাজি। আমি ঘুরিয়ে, কেন রাজি হলাম তো আমি জানি, তুমি তো জানো না। আমার স্বামী গৌরচরণে যাবে, আমিও যাব, আমি রাজি হয়েছি। তবে কি জানেন, আমি চাই এই বিয়েটা খুব ধুমধাম করে হবে। জমিদারের ছেলের বিয়ে হবে, ধুমধাম হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, সবাইকে ডাক দিয়ে দাও, পুরো হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। ওই তো পাকা কথা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই পাকা কথা হলো, আজু কি আনন্দের শোভা কখনে না যায়, অনুধ্বনি আজু কি আনন্দের সাগরে না যায়, হরি হরি বল, হরি বল। সাগরে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথ রঘুনাথ রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, হরি হরি বল। আজ কি আনন্দে সাগরে না যায়, আজ কি আনন্দে সাগরে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে শুনিতে রসাল, হরি বল। আজ কি আনন্দে সাগরে না যায়, আজ কি আনন্দে সাগরে না যায়, আজ কি আনন্দে সাগরে না যায়, আজ কি আনন্দে সাগরে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী, সপ্তগ্রামের বাসী আদি যত হবে নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথেরি, ওগো আজ কি আনন্দে সাগরে না যায়,
आज के आनंद सब माने न जाए आज के আনন্দের সভা न जाए বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি जय বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রমানন্দ हरि बोल নিতাই গৌর हरि हरि রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সবাই ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ জীবনে সুখী হও, আনন্দে থাকবে, জীবনকে উপভোগ করবে। সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে গিয়েছে। আর ওই যে ফিরে গিয়েছে, বিবাহের পরে সব থেকে আনন্দের সময় কোনটা? ফুলশয্যার ঘর। রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে সেজে বসে আছে। রঘুনাথ দাস যেই সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আস্তে মনে রাখবেন, যখনই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের চরম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, কি জানো? আজ আমাদের ফুলশয্যা, তাকিয়ে দেখো একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। হ্যাঁ, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যাবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি কি চাই জানো? আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকেই পাবো, ফুলটাকেও পাবো, মালাটাকেও পাবো। হাত বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাস। আজকে ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে তুমি আমায় কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো অভাগিনী, আমি কাঙালিনী, আমি গরিব। দয়া করে তোমার বাবা আমাকে এনেছেন এ সংসারে। তুমি তো জমিদার, তোমার পয়সায় আমার সংসার চলে। আমি তোমায় কি দেব? কিচ্ছু দেওয়ার নেই? আছে আছে। নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান কোনটা? নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান হলো তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান যদি একবার চলে যায় আর পাওয়া যাবে না। তাই জন্য আমার দাদু বলতেন, যাক পাকা ধান, রাখবি নিজের মান। ধান চলে যা, মান যেন না যায়। কেন? ধান গেলে আবার আগামীতে ধান ফলবে। মান যদি একবার চলে যায় রে, আর ফিরে আসবে না। রঘুনাথ দাস যখনই চাইলো, হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, তবে যেটুকু আছে সেটা হলো আমার নিজের সম্মান। আচ্ছা, যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে আমরা বলি, বলতেই তো পারি, মম জীবন যৌবন। এই কালজয়ী সৃষ্টি সেই গান, যে গানে আজও পর্যন্ত, ও এখনকার যে কি গান, হরে কৃষ্ণ, এটা মাইকবালা বলতে পারবে এখন কি গান। মানে ওরা বাজায় তো দুর্গা পুজোয়, ওরা জানে। হ্যাঁ, ডিজে গান, ডিজে গান, ডাইরেক্ট জাহান্নাম, ওকে ডিজে বলে, সোজা নিয়ে যাচ্ছে। কোনো গানের মানে নেই, দুমদাম শুধু বাজনা শুনছি। হ্যাঁ, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন। তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জানো, আমি জমিদারের ছেলে, আজ পর্যন্ত কোন রমণীর আকুল আহ্বানে
আমি নিজেকে বিচলিত করি নাই, কিন্তু এই জীবনে প্রথমবার তোমার মুখের কথায় আমার মন বড় প্রশান্তি লাভ করেছে। আমি তোমার কাছে একটা অনুমতি চাইছি, হাত জোড়ো করে আমায় একটু দিতে পারো? কি দেব? আমি গৌর চরণে কি বলবেন নাকি? আমি একটু গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, ওটাও গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। আচ্ছা গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ দুটো গানই গেয়ে দেবো। হ্যাঁ গেয়ে দেবো, গেয়ে দেবো, অবশ্যই গেয়ে দেবো। হ্যাঁ নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সামনে, হাত জোড়ো করে চাইছে। আমি কি চাই? কি চাও তুমি? আমি তো জমিদারের ছেলে, আমি কারো কাছে মাথা নত করিনি কোনোদিন। আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আমাকে কেউ ফিরিয়ে দিতে পারেনি। আমি এতদিন পর্যন্ত এক কথায় আমার বাবা, আমার জ্যাঠা আমার সামনে হাজির করেছি। আমি তোমার কাছে চাইছি, কি চাই জানো? আমি একটু গৌর চরণে যাবো, আমায় অনুমতি দাও। তোমার কাছে হাত জোড়ো করে চাইছি। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথকে পরীক্ষা করার জন্য বলছে, জানো স্বামী, আজকের রাত্রিটা আমার জীবনে বড় আনন্দের। তা আমার ইচ্ছা কি জানো? তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে গৌর চরণে চলে গেলে হয় না? না তা তো হবে না। শোনো কমলা, এই অপবিত্র নিষ্কলঙ্ক দেহটা যদি আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকি, তাহলে আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহটা কি গৌরের সেবায় দেওয়া যায়? আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার এই দেহটা সম্পূর্ণরূপে গৌর চরণে দেব, আর যদি সংসারের সেবা করতেই হয় তাহলে আমি সম্পূর্ণরূপে সংসারে থেকে যাব। বলো তুমি কি চাও? আর যেই কথা বলেছে রঘুনাথ দাসের স্ত্রী, রঘুনাথ দাসকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছে, আজকে রাত্রি থেকে যাও না, কালকে তুমি যেও আমার কাছ থেকে। না তা তো হয় না। আমার ইচ্ছা কি জানো? আমার ইচ্ছাটা গৌর বরণ করি করি রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে গৌরঙ্গে ভূষণ পরব, ভূষণ পরব আমার যেখানে যা সাজে। গৌর বড় করি রাখিব হিয়ার মাঝে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। গৌরাঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে। আমি অঙ্গে অঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে। আমি গৌরঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে।
গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। জানো, 7ই নক্ষত্রে যদি বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল যদি কোনো গরুর শিঙের মাথায় পড়ে তবে গোরচনা সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি সাপের মাথায় পড়ে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে মৃগনাভি বা কস্তুরীর জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখ গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে গৌর বলে গৌর ভেসে যাব সেই সোনা সেই সোনা নদিয়া নদিয়া নদিয়া। ওইলা গৌর বলে তাই গৌর ব্রহ্মানন্দ ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে সেই সোনার নদী। ওই না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পেছন দরজাটা খুলে দিয়েছে, চলে যাও। আমি তোমার মুখ থেকে এই শব্দটা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার গৌরকে একটু আমার কথা জানিও। আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসারে পড়ে রইলাম। তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। কুলের মূল উপাদিয়া ভাসাবো গঙ্গার জলে। গৌর বলে গৌর বলে গৌর বলে এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। অগো